সকলকে স্বাগত। আমি প্রগতি শুরু করছি আজকের সংবাদ। তৃণমূল যতই বিজেপিকে আটকানোর চেষ্টা করবে ততই বিজেপি এই রাজ্যে ভালো ফল করবে, তাদের মুখোশ খুলে পড়বে। রবিবার তমলুকে একটি মিছিল থেকে এই কথা বলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার তমলুকে বিজেপির পক্ষ থেকে একটি মিছিল করা হয়। সেই মিছিলে হাজির ছিলেন শুভেন্দু অধিকারী। তিনি বর্তমান তৃণমূল সরকারকে চোর বলে কটাক্ষ করেন। সবাই মিলে এক হও, হিন্দু যদি বাঁচতে চাও সবাই মিলে এক হও, হিন্দু যদি বাঁচতে চাও সবাই মিলে এক হও, হিন্দু চাও সবাই মিলে এক হও। এরকম ভাবে চলে দেখবে সবাই ঠিক হটাও হটাও। এই বুকটা সরা না, এই সুগন্ধ, এই সুগন্ধ বুকটা সরা না, এখন বুক তো লাগছে না। বাংলা বাঁচাও, তৃণমূল বাংলা ছাড়ো, বাংলা ছাড়ো, বাংলা ছাড়ো, তৃণমূল বাংলা ছাড়ো, বাংলা ছাড়ো, বাংলা ছাড়ো। বেরোলেই এখন হয় পুলিশ, না হলে তৃণমূলের মহিলা কর্মীরা বিভিন্ন ভাবে আপনাদের টার্গেট করছে, আটকানোর চেষ্টা করছে, কটূক্তি করা হচ্ছে, কালো আটকাতে পেরেছে। দিলীপদার রাস্তা উদ্বোধন আটকাতে পেরেছে, পারেনি। আমার বাড়ি ঢোকা আটকাতে পেরেছে, পারেনি। নিখিলদের কোর্টে হাজরান বন্ধ করেছে, পারেনি। যত করবে আমরা ওয়েলকাম করছি, যত করবে আমরা ফেস করার জন্য রাজি আছি, আমরা রাজি আছি। যত করবে আপনারা লাইভে দেখাবেন ওদের মুখের ভাষা, ওদের আচরণ। আপনি বারুইপুরে অঙ্গভঙ্গি গুলো দেখছিলেন তো, দেখছিলেন মেয়েদের দিকে কেমন করে করছিল বাপন গাজী রোহিঙ্গা। আরেকজন তো আরো এক ধাপে গিয়ে বিজেপি কর্মী যারা যাচ্ছে তাদেরকে এরকম করে। মানে কি? হ্যাঁ, 46-এর গ্রেট ক্যালকাটা কিলিং, সেদিনও গোপাল পাঠা ছিল, সেদিনও গোপাল বাবু সাইজ করেছে, এখন সাইজ করার লোক তৈরি। মুর্শিদাবাদ হিন্দুদের সরকার, হিন্দুদের যারা ধর্মচারণে বাধা পাচ্ছে, সেই জায়গায় আমি আজকেও এক স্যান্ডেলে দিয়েছি, দেখবেন 3টে উদাহরণ দিচ্ছি। কোচবিহারে কীর্তনে গিয়ে পুলিশ বাধা দিচ্ছে, বার সার্কাসে রামনবমীর আমন্ত্রণ পত্র, রামনবমীর এত বড় অনুষ্ঠান নিজে সংগ্রহ তো করবে, 10 টাকা 20 টাকা, কেউ পকেট থেকে দেবে না। আমাদের তো রিক্রুট চাকরি বিক্রি করার টাকা নেই, সেই কাজটা করতে দেবে না। ধ্বজ নিয়ে হাঁটলে, ধ্বজ নিয়ে মোটর সাইকেলে গেলে বাধা দেবে। আপনি লিখে দিতে হবে শ্যামপুরে 2 থেকে 2500 লোকের বেশি প্রসেশনে যাবে না, হিন্দু মাত্রাই রামনবমীতে যাবে, যেখানেই অনুষ্ঠান হবে যাবে। ধর্মীয় অনুশাসন পালনে কখনো সংখ্যা নির্দিষ্ট করা যায়? এইগুলোর জন্য বলছি যে পশ্চিম বাংলার সনাতনীরা তারা ধর্ম পালনে সরকার এবং পুলিশের দ্বারা বাধাপ্রাপ্ত হচ্ছে, তাই সরকার পরিবর্তন করুন, ধর্ম পালনে কেউ বাধা দেবে না, আর মহাকুম্ভকেও কেউ মৃত্যু কুম্ভ বলবে না। আপনি এই রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে এক প্রকার বেসরকারি ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়া হচ্ছে। এই রাজ্যের শিক্ষার পরিবেশকে শেষ করার চেষ্টা চালাচ্ছে বর্তমান সরকার। রবিবার বিকেলে বেতা গান্ধী পার্কে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সম্মেলনের আগে প্রচার সভায় বক্তব্য রাখতে গিয়ে কথা বলেন সিপিএম এর যুব নেতা সৃজন ভট্টাচার্য। এই রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে এক প্রকার বেসরকারি ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়া হচ্ছে। এই রাজ্যের শিক্ষার পরিবেশকে শেষ করার চেষ্টা চালাচ্ছে বর্তমান সরকার। রবিবার বিকেলে বেলদা গান্ধী পার্কে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সম্মেলনের আগে প্রচার সভায় বক্তব্য রাখতে গিয়ে কথা বলেন সিপিএম যুব নেতা সৃজন ভট্টাচার্য। এই দিন নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সম্পাদক থেকে জেলা সম্পাদক সবাই হাজির ছিলেন। এই দিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে নেতারা বর্তমান সরকারের শিক্ষানীতিকে দায়ী করেন। বাম আমলে এই রাজ্যের শিক্ষার পরিবেশ যা ছিল বর্তমানে তা এক প্রকার নেই বললে ভুল হবে না। প্রাথমিক বিদ্যালয়গুলিতে শিক্ষার পরিবেশ বর্তমানে থাকছে না। বামপন্থী শিক্ষক সংগঠনের শিক্ষকরা তা বাঁচানোর চেষ্টা করলেও তা করতে দিচ্ছেন না বর্তমান শাসক দলের শিক্ষকরা।
শিশুদের সঠিকভাবে পাঠদানের সামগ্রী, মিড ডে মিল, পোশাক সবকিছুতেই কারচুপি চলছে। এর বিরুদ্ধে শিক্ষার মান ফেরানোর দাবিতে আমাদের আন্দোলন জারি থাকবে। বর্তমান কেন্দ্রীয় সরকার যে শিক্ষানীতি চালু করেছে তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। পাশাপাশি 30শে মার্চ বেলদা গঙ্গাধর একাডেমিতে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে। তার আগেই প্রচার সভা বলে জানায় নিখিলবঙ্গ শিক্ষক সমিতির পক্ষে দিলীপ নন্দ। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমাদের মুখ্য আলোচক একজন আছেন, আরো একজন আলোচক আসবেন, শ্রদ্ধেয় সৃজন ভট্টাচার্য, তিনিও এখানে আলোচনা করবেন, সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। আমি সকলের কাছে আবেদন জানাবো, আমাদের যে বক্তব্য দেখেছি শিক্ষার ক্ষেত্রে সেই বঞ্চনা ক্রমান্বয়ে বেড়েছে, বই কমে। আমাদের রাজ্যের ক্ষেত্রে যে পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছে শিক্ষা, হাল আমাদের শিক্ষার অবস্থা আপনারা মানুষেরা সবাই বুঝতে পারছেন কি অবস্থার মধ্যে এই শিক্ষা ব্যবস্থাটা ধীরে 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 কমায় চলে যাচ্ছে। দাঁড়িয়ে কেন্দ্রের 56 ইঞ্চি ছাতিওয়ালা প্রধানমন্ত্রী তিনি আমাদের জন্য একটা নয়া জাতীয় শিক্ষানীতি উপহার দিলেন, যাকে বলা হচ্ছে এনইপি 2020। যন্ত্রণার মধ্যে আরো একটা যন্ত্রণা তৈরি করলেন। সেই এনইপি 2020-র মধ্যে বড় বড় করে লেখা আছে 3টে সি। শিক্ষা ব্যবস্থাকে কেন্দ্রীয়ভাবে সেন্ট্রালাইজেশন করে দাও, সব ব্যবস্থাটা কেন্দ্র বর্তাবে, কেন্দ্র তারা পরিচালনা করবে, তাদের সবটা তাদের মুঠোর মধ্যে রাখবে। কি সিলেবাস তৈরি হবে, কি পাঠ্যপুস্তক তৈরি হবে, কিভাবে বিদ্যালয় পরিচালনা হবে, একটা বিদ্যালয় পরিচালনা করতে গিয়ে কতটা তার জমি লাগবে, কি ইনফ্রাস্ট্রাকচার তৈরি হবে, সব ব্যবস্থাপনাটা কেন্দ্রীয়ভাবে তারা পরিচালনা করবেন। দ্বিতীয় সেটা হচ্ছে কমিউনালাইজেশন। বেসরকারি বিদ্যালয় ছিল একটা, আজকে যখন দাঁড়িয়ে আপনাদের বেলদার বুকে আমরা কথা বলছি, ভয়ঙ্কর পরিস্থিতি, পরিসংখ্যান তৈরি হয়েছে। বেসরকারি বিদ্যালয়ের সংখ্যা হয়েছে 5টা, সরকারি বিদ্যালয়ের সংখ্যা হয়েছে 5টা, বেসরকারি বিদ্যালয়ের সংখ্যা হয়েছে 1টা। 5:1 অনুপাতে গিয়ে পৌঁছেছে। পাড়ায় পাড়ায় আপনি গিয়ে দেখুন, চারিদিকে বেসরকারি বিদ্যালয়, তাদের ইনফ্রাস্ট্রাকচার নিয়ে পরিকাঠামো। অভিযোগ উঠছে পয়সা দিয়ে, পরীক্ষা না দিয়ে অক্ষরে গোমাংস কিন্তু কোনোভাবে শিক্ষকতার চাকরি পেয়ে গেছে, এরকম লোক হয়েছেও কিছু। অনুব্রত মণ্ডলের মেয়েদের তো আমরাই দেখেছি, টিভিতে আমরা সকলেই দেখেছি। কিন্তু একথা বিশ্বাস করতে চাই, বিশ্বাস করি এবং মনে করি যে এটাই বাস্তব। সমাজের বিপুল অংশ, মেজরিটি শিক্ষক, তারা সমাজের শিরদাঁড়া সোজা করে দাঁড় করানোর মতো ভবিষ্যৎ প্রজন্মকে মানুষ হওয়ার মূল্যবোধের শিক্ষা দেওয়ার মতো করে নিজেরা তৈরি হন, বাকিদের ছাত্রদের তৈরি করেন। তারা আমাদের গোটা শুধু একজন ছাত্রের, দুজন ছাত্রের, একটা ক্লাসরুমের নয়, প্রজন্মের শিক্ষক। আর এটাও বিশ্বাস করি, যারা মানুষের মতো মানুষ হওয়ার পাঠ দেন সেই শিক্ষকদের বিপুল বড় অংশটা এবিপিডিএ বা এবিটি এর সাথেই আছে। আপনাদের এর বেশি হতে পারে, আমি জানি না। এখন তৃণমূল দেখি কত দূর বলা যায়, আমাদের শুধু মোমবাতি হাতে নীরব থাকার দায়। চিৎকার কর্মে দেখি কত দূর বলা যায়, আমাদের শুধু ধ্বজা ভাঙা রাখে এগিয়ে চলার দায়। চিৎকার কর্মে দেখি কত দূর বলা যায়। জন্মের পরে ভয়, সকালে বিকালে শরীর আগলে লুকিয়ে বাঁচতে হয়। জন্মের আগে মৃত্যু দিয়েছি, জন্মের পরে ভয়, সকালে বিকালে শরীর আগলে লুকিয়ে বাঁচতে হয়। যদি ভুলচুক হয় কোনোভাবে অসাবধানের বসে, 2 বছরেই ধর্ষিতা তুই, তোরই কিন্তু দোষে। চিৎকার করবে দেখি কত দূর বলা যায়, আমাদের শুধু মোমবাতি হাতে নীরব থাকার দায়। চিৎকার করবে দেখি কত দূর বলা যায়,
খানিকটা বড় হলে ওরা ন্যাংটো করবে তোকে, হোল্ডিং জুড়ে তোর খোলা পিঠ সাথে গিলবে লোকে, বিক্রি হবে আরো আছে তোর যা কিছু ব্যক্তিগত, আমরা শুধুই খানিক লোলুপ খানিকটা বিব্রত, চিৎকার করবে দেখি কত দূর বলা যায়, আমাদের শুধু মোমবাতি হাতে নীরব থাকার দায়, চিৎকার করবে দেখি কত দূর বলা যায়, আমাদের শুধু কথা ভাঙানোতে এগিয়ে চলার দায়। সম্ভব হলে সূর্যের আলো মাখিস না চোখে মুখে, না হলেও খুব চুপি চুপি মাখ পাছে দেখে ফেলে লোকে, সম্ভব হলে সূর্যের আলো মাখিস না চোখে মুখে, না হলেও খুব চুপি চুপি মাখ পাছে দেখে ফেলে লোকে, এরপর খোলা রাস্তায় ওরা খেয়ে ফেলে গেলে তোকে, এরপর খোলা রাস্তায় ওরা খেয়ে ফেলে গেলে তোকে, প্রশাসন শুধু হাততালি দিয়ে বেশ্যা বলবে তোকে, চিৎকার করবে দেখি কত দূর বলা যায়, আমাদের শুধু মোমবাতি হাতে নীরব থাকার দায়, চিৎকার করবে দেখি কত দূর বলা যায়, আমাদের শুধু কথা ভাঙানোতে এগিয়ে চলার দায়, চিৎকার করবে দেখি কত দূর বলা যায়, আমাদের শুধু কথা ভাঙানোতে এগিয়ে চলার দায়। শনিবার ঝাড়খণ্ডের ছোটনাগরা থানার বনগ্রাম মারানপেগা এলাকায় মাওবাদীদের খোঁজে এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছিলেন সিআরপিএফ এর একটি বাহিনী। তল্লাশি অভিযানের সময় বিকেল ৩টে নাগাদ মারানপেগা জঙ্গলে বিস্ফোরণ হয়। গুরুতর জখম হন সিআরপিএফ এর কয়েকজন জওয়ান। শনিবার ঝাড়খণ্ডের ছোটনাগরা থানার বনগ্রাম মারাংপেগা এলাকায় মাওবাদীদের খোঁজে এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছিলেন সিআরপিএফ এর একটি বাহিনী। তল্লাশি অভিযানের সময় বিকেল ৩টা নাগাদ মারাংপেগা এলাকায় বিস্ফোরণ হয়। গুরুতর জখম হন সিআরপিএফ এর কয়েকজন জওয়ান। হেলিকপ্টারে করে তাদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় রাঁচির একটি হাসপাতালে। সেখানেই চিকিৎসারত অবস্থায় শহীদ হন সিআরপিএফ এর সাব ইন্সপেক্টর সুনীল। সিআরপিএফ এর ১৯৩ ব্যাটালিয়নের এসআই সুনীলের মৃত্যুর সংবাদ এসে পৌঁছায় তার বাড়িতে। রবিবার জওয়ানের দেহ নিয়ে আসা হয় পশ্চিম মেদিনীপুরের দেশের বাড়িতে। সেখানেই তাকে গান স্যালুট দিয়ে শ্রদ্ধা জানানো হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে। আমার বাড়ি জোগাড়ডাঙ্গা, আমি ওনাদের আত্মীয় হই। আমি দু একবার এসেছি। লোক হিসাবে খুব মানে মাই ডিয়ার লোক, হ্যাঁ, এবং দেশের জন্য যে কাজ করছে তাতে ওর একটা গর্ব ছিল। ছাদে দাঁড়িয়ে আমরা অন্তত ঘন্টা দেড়েক গল্প করেছি যে এখনো আমার ২-২.৫ বছর চাকরি আছে। আমি অনেক কিছু জিজ্ঞাসা করেছি, চাকরি জীবনে কি ভয় টয় বা কিরকম কি এরকম সিআরপিএফ যে কাজ করছে। বলছে না, কোনো ভয়ের কোনো কারণই নাই। দেশের জন্য তো আমরা জীবনকে বলিদান দিয়েই নেমেছি, দেশের কাজ করার জন্য। তাতে যদি জীবন যায় যাবে, এরকম বলতো। আমার সাথে গল্প হয়েছে অনেক, এবং সব বিষয়েই এই যে অনুষ্ঠান বলতো যে আমার গ্রামে অনুষ্ঠান হলে আমি ঝাঁপিয়ে পড়েছি এবং সেখানে পুরোপুরিভাবে অংশগ্রহণ করেছি। ধারা খুব ভালো, দেশের জন্য চিন্তাধারা খুব ভালো, গ্রামের জন্য চিন্তাধারা ভালো, নিজেদের সংসারের জন্য চিন্তাধারা ভালো। সব বিষয়েই ও একবারে মাই ডিয়ার লোক ছিল এবং খুব ভালো আচার আচরণ ব্যবহার সব দিক দিয়েও ভালো। শেষ কবে দেখা হয়েছিল? আমার শেষ দেখা হয়েছিল ওদের বিয়ে বাড়িতে। কত মাস? ১.৫ মাস আগে। ১.৫ মাস পর ভেবেছিলেন এরকম একটা ঘটনা ঘটবে? না, এটা তো কখনোই ভাবতে পারা যায় কি? কিন্তু আচমকা জিনিস। মানে আজকেই মানে কালকে শুনে আমরা তো মানে সেই আকাশ থেকে যেমন মেঘ বৃষ্টি যেমন ঝরে পড়ে আজকে, সেরকম মানে আমরা সব ভেঙে পড়লাম। বিশ্বনাথ মন্ডল। আপনার তো পাশেই বাড়ি? হ্যাঁ, আমার পাশেই বাড়ি। মানে কিভাবে চিনতেন ওনাকে, কিভাবে দেখেছেন? উনি আমাদের কাকু খুব ভালো ছিল। আমাদের কাকু এসতো, এসে দেশের জন্য কিছু বলতো, আমরাও কাকুকে খুব শ্রদ্ধা করতাম। কাকু এই সকল দিক দিয়ে খুব
ভালো ব্যবহার, এইরকম সবকিছু ঠিকঠাক ছিল। যখন ছুটিতে আসতেন গ্রামে হ্যাঁ হ্যাঁ, তখন কাকু খুব ভালো ব্যবহার করতো। আমার স্থানীয় একটা ছোট্ট দোকান আছে, সেখানেও কাকু কথাবার্তা বলতো, ভাগু কেমন আছিস রে, কি ব্যাপার রে, এটা বলতো। রাস্তাঘাটে দেখা হলে সেখানেও কথাবার্তা সব বলতো। গ্রামের মানুষের সঙ্গে সবাই কাছে খুব মেলুক ছিল। খেলাধুলার মাঠে যেত, আমাদের পাশেই বলগাঁও মাঠ আছে খেলার। তো হ্যাঁ, কেমন লাগছে এটা? খুব খারাপ লাগছে আমরাকে, এই সকল জিনিস এগুলো আমরা শুনতেও ভাবতেও পারিনি যে এ সকল জিনিস হবে। আবার আপনাদের গ্রামে প্রত্যন্ত একটা গ্রাম, অবশ্যই খুব গর্ব হচ্ছে ওটার জন্য। দীর্ঘ 10 বছর বাদে মেদিনীপুর শহরের মেদিনীপুর পিপলস কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচন সন্ত্রাসের অভিযোগ যা বয়কট করল বাম গণতান্ত্রিক ফ্রন্ট। অন্যদিকে শাসক দলের নেতাদের মতে নির্বাচন নির্বিঘ্নে ও শান্তিতে হচ্ছে। দীর্ঘ 10 বছর বাদে মেদিনীপুর শহরের মেদিনীপুর পিপলস কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচন সন্ত্রাসের অভিযোগে যা বয়কট করল বাম গণতান্ত্রিক ফ্রন্ট। অন্যদিকে শাসক দলের নেতাদের মতে নির্বাচন নির্বিঘ্নে ও শান্তিতে হচ্ছে। উল্লেখ্য, মেদিনীপুর পিপলস কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচনের নমিনেশনকে কেন্দ্র করে ধুন্ধুমার বেঁধেছিল শহরে, যা শহরের ইতিহাসে প্রথম বলেই দাবি করেছিলেন শহরের বিভিন্ন স্তরের মানুষ। আর তারপর কোর্টের নির্দেশ নিয়ে বাম গণতান্ত্রিক ফ্রন্টের 51 জন প্রার্থীর মধ্যে মাত্র 4 জন প্রার্থী নমিনেশন করেছিলেন। পরবর্তী ক্ষেত্রে বাকিদের নমিনেশনের সুযোগ করে দেওয়ার জন্য কোর্ট নির্দেশ দিয়েছিলেন জেলা প্রশাসনের রিটার্নিং অফিসারকে, কিন্তু শেষ পর্যন্ত আর কেউ নমিনেশন করতে পারেননি। আর তার ফলে নির্বাচন থেকে সরে আসার সিদ্ধান্ত নেন ফ্রন্টের সদস্যরা। আর সেই মোতাবেক এই দিন নির্বাচন থেকে নিজেদেরকে সরিয়ে নিলেন ফ্রন্টের সদস্যরা। যদিও নিয়ম অনুযায়ী নির্বাচন হয়েছে, কড়া পুলিশি প্রহরায় নির্বাচন হয়েছে নির্বিঘ্নে, দাবি তৃণমূল সমর্থিত প্রার্থীদের। বয়স্ক লোকরা আসছেন ভোট দিতে, এখন এটাই কিন্তু সাফল্য নয়, দীর্ঘদিনের এটা কিন্তু দেখার পর যে লোকজন এসে যাকে দরকার ছিল তার কারণে ঠিক করে নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণভাবে হচ্ছে। সকাল 9টা থেকে নির্বাচন শুরু হয়েছে, 2টো পর্যন্ত হবে। আমাদের আজকে 2টো কেন্দ্রে ভোট হচ্ছে, একটা আমাদের এই বল্লভপুর মেদিনীপুর টাউন স্কুলে, আর একটা কর্নেলগোলা নারায়ণ বিদ্যা ভবন স্কুলে। আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি, বামফ্রন্টের প্রার্থীরাও রয়েছে এবং প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বলেই তো ভোট হচ্ছে। আর মানুষ দেখছে তৃণমূল কংগ্রেস শান্তিপূর্ণভাবে মানুষের কাছে আবেদন করেছে, মানুষ আসছেন, যারা শেয়ার হোল্ডার ভোটার তারা এসে শান্তিপূর্ণভাবে যে যার নিজের ভোট প্রয়োগ করছেন। কোনো রকম কোনো অশান্তি, কোথাও কোনো অবস্ট্রাকশন কোনো কিছু নেই। আপনারা সাংবাদিক, আপনারাও এই চিত্র নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। সিপিএম তো ভোট বয়কট করার ডাক দিয়েছে। সিপিএম এর যদি লোক না থাকে, সিপিএম এর যদি ভোটার না থাকে, সিপিএম আজকে বিধানসভায় শূন্য, সিপিএম চতুর্দিকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছে না। আজকে কাঁথির ল্যান্ড ডেভেলপমেন্ট ব্যাংকে ভোটেও তারা ময়দান ছেড়ে চলে গেছে, আজকেরই সংবাদপত্রে খবর আছে। তো এখানে তারা যদি ময়দান ছেড়ে চলে যায়, আমরা কি তাদের প্রার্থীর হয়ে ভোট করাবো? এটা তো কখনো সম্ভব নয়। তারা কোথায়? ভোট বয়কট কথাটা বলে দিচ্ছে, কারণ তাদের ভোটারও নেই, কর্মী সমর্থকও নেই। তারা তাহলে প্রার্থী দিয়েছেন কেন? প্রার্থী মনোনয়ন না দিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারতেন। তারা বুঝে নিয়েছেন মানুষের কাছে গিয়ে
যে মেদিনীপুরের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। তাদের অপকর্ম, 34 বছরের খুন, জখম, রক্ত, লুট, মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছেন। তারা বুঝে নিয়েছেন যে আমরা ভোটে জিততে পারবো না, ওদের মনোনয়ন পত্র দাখিল করে তারা ঘরে বসে রয়েছেন। আমাদের কি করার আছে? কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, বামপন্থী অনেক ভোটার এসে কিন্তু ভোট দিচ্ছেন। শুধু আমাদের ভোটাররা নয়, যারা চিহ্নিত বামপন্থী লোক তারাও কিন্তু আজকে এসে ভোট দিচ্ছেন, এটা আমরা দেখতে পাচ্ছি। ভোট অত্যন্ত শান্তিপূর্ণভাবে হচ্ছে। তৃণমূল কংগ্রেস গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাস করে এবং মহামান্য কলকাতা হাইকোর্টের যে নির্দেশ, সেই নির্দেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করছি এবং মহামান্য কলকাতা হাইকোর্টের আমরা সম্মান জানাচ্ছি, আমরা তার মান্যতা দিচ্ছি। ভোট নিরপেক্ষভাবে শান্তিপূর্ণ। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের আপসহীন ধারার বীর বিপ্লবী শহীদ ই-আজম ভগৎ সিং এর 95তম স্মরণ দিবস পালিত হল রবিবার নারায়ণগড় ব্লকের বেলদা থানার দেউড়িতে। এদিন শহীদ আজম ভগৎ সিং এর আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয় যুব সংগঠন AIDIOর পক্ষ থেকে। মাল্যদানের পাশাপাশি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন যুব সংগঠন AIDIOর রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য সুশান্ত পানিগ্রাহী, সুজন মাইতি, সুপ্রভা পানিগ্রাহী প্রমুখ নেতৃবৃন্দ। ভগৎ সিং অমর রহে, 23শে মার্চ যথাযোগ্য মর্যাদায় ভগৎ সিং এর শহীদ দিবস পালন করুন। ভগৎ সিং অমর রহে, ইনকিলাব জিন্দাবাদ, অমর রহে, অমর রহে, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। 23শে মার্চ যথাযোগ্য মর্যাদায় ভগৎ সিং এর শহীদ দিবস পালন করুন। ভগৎ সিং অমর রহে। সাংস্কৃতিক সংগঠনের বেলদা লোকাল কমিটির অমর রহে, শহীদের রক্ত, ইনকিলাব জিন্দাবাদ। তার কাছ থেকে কিছু শুনুন। প্রথমেই আমি আমার আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাবো ডিওয়াইওর পক্ষ থেকে শহীদ ই-আজম ভগৎ সিং এর প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি তার যে জীবনাদর্শ চর্চার মধ্য দিয়ে ভারতবর্ষে নতুন রূপে কিভাবে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা যায়, সমাজতন্ত্রের মধ্য দিয়ে পরবর্তী ক্ষেত্রে কিভাবে সাম্যবাদী আদর্শ উন্নীত করা যায়, সেই চর্চা করার লক্ষ্যেই আজকে সারা দেশ জুড়ে ভগৎ সিং এর আমরা ছবিতে যেমন মাল্যদান করছি, হাজারে হাজারে লাখে লাখে ছবি পশ্চিম বাংলার প্রান্তে প্রান্তে প্রতিটা বাড়িতে বাড়িতে আমরা বিক্রি করছি। মানুষদের কাছে আজকে আমরা আহ্বান জানাচ্ছি, আসুন বন্ধুগণ, মুখ বুজে স্বচ্ছ নয়, যে কোনো অন্যায় অত্যাচারের বিরুদ্ধে যদি লড়াই আন্দোলন সংগঠিত করতে হয়, আসুন ভগৎ সিংদের মতো আজকে প্রতিবাদে সামিল হই। দীপ্ত কণ্ঠে বলি, বধিরকে শোনাতে হলে উচ্চ কণ্ঠস্বরের প্রয়োজন। আসুন সেই উচ্চ কণ্ঠস্বরের দিকে তুলে ধরি, এই আহ্বান জানিয়ে। রাজ্য জুড়ে বেড়েই চলেছে ভেজাল ও জাল ওষুধের রমরমা। সস্তার ওষুধের ফাঁদে পা দিয়ে নিজেদের চরম বিপদ ডেকে আনছেন অনেক সাধারণ মানুষ। এই পরিস্থিতির দ্রুত সমাধানের জন্য পথে নামল বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগ অ্যাসোসিয়েশন ঘাটাল শাখার সদস্যরা। রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল শহরে হলো জাল ও ভেজাল ওষুধ বিক্রির বিরুদ্ধে মিছিল থেকে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হলো, সস্তার ওষুধের ফাঁদে পা না দিয়ে প্রতিষ্ঠিত দোকান থেকে ওষুধ নিন এবং বিল সংগ্রহ করুন। আমাদের রাজ্য সহ দেশের বিভিন্ন প্রান্তে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে যাওয়ায় সাধারণ মানুষ উদ্বিগ্ন এবং
আতঙ্কিত। স্বাস্থ্য রক্ষায় প্রতিটি পরিবারেই আজ ঔষধের ব্যবহার বেড়েই চলেছে। আমরা ঔষধ ব্যবসায়ী হয়ে বর্তমান সময়ে চুপ করে বসে থাকবে সাধারণ মানুষের মতো উদ্বিগ্ন। সেই কারণে আমরা চাইব মানে ওষুধ সাধারণ মানুষ ক্রয় করুক। অতিরিক্ত হাড়ের লোভে বলবনে জাল ওষুধ ফেক ওষুধ কিনে নিজের জীবনকে বিপন্ন করবেন না। তারই প্রতিবাদে আজকের আমাদের কৃষিদের প্রতিনিধি আন্দোলন চালিয়েছে। আমরা ঘাটাল শাখা এই আন্দোলনে সামিল হয়ে আজকে পথে নেমেছি সাধারণ মানুষকে অ্যাওয়ারনেস করার জন্য, সাধারণ মানুষকে সচেতন করার জন্য। আজকে আমরা বুঝাচ্ছি, বলছি যে সঠিক দামে সঠিক গুণমানের ওষুধ দুবার করে দেখে সংবাদ এই পর্যন্ত। নমস্কার।